মানুষ আমরা কি চাই, মানুষের ম্যান্ডেট, সে যাকেই দেখ, যাকেই পছন্দ করুক। 40% জামাতের ইতিহাসে এই প্রথম পাওয়া, 68টা আসন, এটাও প্রথম পাওয়া। জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন অ্যাজ ইট ইজ। সো সেটাও এই জাতির জন্য একটা ভাগ্যের পরিবর্তনের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন আজকে আরো একটা সিদ্ধান্ত, প্রধান বিচারপতির কাছে ওনারা শপথ পড়তেছেন সবাই, যেটা কনস্টিটিউশন যদি মেনে নেন তাহলে হওয়ার কথা না। তার মানে কি আমরা আবার সবাই মিলে কিন্তু এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই। যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিখতে হবে। আমি জায়গাটাতে একটু আসতে চাই শাহরিয়ার ভাই, ওই ভুলগুলোর জায়গায় আসতে চাই, কেননা আমরা জামাতকে সর্বোচ্চ চেষ্টাও করতে দেখেছি এবার নানাভাবে, নানান প্রতিশ্রুতি দিয়ে জনগণকে, বিশেষ করে আমরা যদি একেবারে নির্দিষ্ট করেই বলতে চাই, নানা ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে আমরা দিতে দেখেছি। একেবারে জান্নাতের টিকিট থেকে শুরু করে কবরে তাকে চতুর্থ প্রশ্ন যেটি করা হবে, দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিল কিনা, এমন বিষয়গুলো যখন ছিল, এবং পরকালের একটা ভয় নিশ্চিতভাবে সাধারণ মানুষের মনে কাজ করেছিল। এই বিষয়গুলো কেন আসলে টানতে পারলো না? এবার আপনাকে একটা জিনিস বলি, টানতে পারলো না কি পারলো না, এই যেখানে প্রথম জিনিসটা বোঝেন। যেমন এতদিন আমি বিএনপির অনেক সমালোচনা করছি, ভোট পাওয়ার সমালোচনা আর আজকের সমালোচনার মধ্যে কিন্তু পার্থক্য হবে। এখনকার সমালোচনাটা কি হবে, তারা যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহার সে বাস্তবায়ন করতে পারছে কিনা। গ্লাডস্টোন একটা কথা বলছে, এই অপোজিশন শুড বি এ বার্কিং ডগ। সো ভোট চাওয়ার জন্য আমরা যেটা করছি বা বলছি, যেমন এই যে আপনি যে কথাগুলো বললেন, আমি এখন যদি আমার কাছে এরকম বহু ক্লিপ আছে, জান্নাতের টিকিটের কথা বিএনপিও বলছে। সো রাজনীতির ক্ষেত্রে প্ল্যাটফর্মে আমরা অনেক কথা বলি, কিন্তু কিছু ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় হতে হবে। সেটা হচ্ছে কি, বাংলাদেশ জামাত ইসলাম কোরআন ও হাদিস এবং সুন্নাতে কি অনুযায়ী চলতে চায়। আর যেটা বললেন চতুর্থ নম্বর কোশ্চিন, ওটা আমারই কথা, চতুর্থ নম্বর কোশ্চিনে বলিনি। আমি বলছি যে অ্যাটলিস্ট কবরে গেলে বলা যাবে যে কিছুই করতে পারিনি, জামাতকে ভোট দিয়েছি। দ্যাট ইজ দ্য অ্যানসার, দ্যাট ইজ নট এ কোশ্চিন। সো আপনি যেহেতু বললেন যে কিছু আমার যে 30% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, এবং এই 40% নিয়ে কোনো পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে। আপনি বলছিলেন যে কিছু ভুল ত্রুটি, আমি একটু জানতে চাইবো, জামাতের বাংলাদেশের ইতিহাসে জামাতের সবথেকে বড় সুযোগ ছিল এই নির্বাচন, এই ভোটের সংখ্যা বাড়তে পারতো কিনা? আপনি নিশ্চিতভাবে প্রত্যেকটা দলের ভুল ত্রুটি আছে, আমি একটু জামাতের জায়গাটা থেকে জানতে চাইবো যে কোন বিষয়গুলো আসলে কাজ করেছে। কারণ সব থেকে প্রচলিত যে বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধের ইস্যুটা কাজ করেছে কিনা, নারীর ইস্যুটা কাজ করেছে কিনা, ধর্মের ইস্যুটা কাজ করেছে কিনা, যদি একটা একটা করে একটু বিশ্লেষণ করেন। আপনাকে একটা করে বলি, 1990 সালে ভোট পেয়েছিল সর্বোচ্চ 12%, 1996 সালে পেয়েছিল 4%, 2001 সালে ভোট করছিল বিএনপির সাথে, তারপরেও সেটা 7%-এর উপরে যায়নি। সো সর্বোচ্চ ভোট 91 সালে 12%। সো 3টা প্রমিস করছে জামাত ইসলাম। একটা হচ্ছে কি, নারীর বিষয়ে আপনি যেটা বলেন, যে আপনার 3টাকেই বলি, এই 3টাকে যদি জনগণ একসেপ্ট না করতো তাহলে 12 থেকে 40 28%, এবং ভোটার সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে কিন্তু যে টোটাল ভোটার 91 সালে সেটা ছিল টোটাল পপুলেশন। আজকে যদি টোটাল ভোটার দেখেন 12 কোটি, 91 সালে 12 কোটি লোকই ছিল না, 10 কোটি লোক ছিল। তাহলে আপনি যদি সেই জায়গাতেও যান, সিগনিফিকেন্টলি মানুষ এটাকে একসেপ্ট করছে। এবং আমি বলবো জামাতের যে নৈতিক জয়, জামাতের যে কর্মসূচি, ইশতেহার, সেটাকে মানুষ সমর্থন করছে। আর রাজনীতিতে শোন, এইটা কি জন্য 5 বছরের জন্য, এই 5 বছরে আপনাকে দেয়নি বলে সামনে দিবে না তা কিন্তু না। প্রথম জিনিস হচ্ছে অপোজিশন যদি না থাকে এই 15 বছরে কি, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে, এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু 68-র চেয়ে বলবো 40%-কে আপনি দেখতে হবে বাংলাদেশের। এবং আরো একটা জিনিস দেখেন, হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়ছে? 60%। এই 60% তো জামাতে ইসলামের জন্য। আচ্ছা, আমি না এটা নিয়ে একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। কিছুক্ষণ আগে 11 দলীয় জোট একটা প্রেস ব্রিফিং করেছে, সেখানে জামাতের আমির কথা বলেছেন, এনসিপির নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন। এনসিপির নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন, আমরা অনেকগুলো আক্ষেপের কথা সেখানে শুনেছি। কেন যেন ওই 11 দলীয় জোটের যে সংবাদ সম্মেলন, সেখান থেকে শাহরিয়ার ভাই যতটা আসলে সন্তোষী প্রকাশ করে, পরিবর্তন সময় নিয়ে ফলাফল পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে তিনি অভিযোগ করেছেন। এবং শাহরিয়ার ভাই যেমনটি বলছিলেন, এটিও দাবি করেছেন যে 60% যারা হা ভোট দিয়েছে সেটা 11 দলীয় জোটেরই ভোট, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কোনো হা ভোট
আসেনি বা অন্যান্য জায়গা থেকে আসেনি, এবং নির্বাচন নিয়ে তারা এখনো চিন্তা ভাবনা করছেন, তারা একটা চূড়ান্ত অবস্থানের ব্যাপারে জানাবেন হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো। আপনার কি মনে হয় পুরা নির্বাচন ব্যবস্থা এবং আমি যে সংবাদ সম্মেলনের কথা বললাম সবকিছু মিলে কেমন দেখছে? শাহরিয়ার ভাই যা বলেছেন একদম ঠিক বলেছেন, নাহিদ এবং জামায়াতের আমির যা বলছেন একদম ঠিক বলছেন। কারণ ইনি রাজনীতি করেন না, ওনারা রাজনীতি করেন, উনি সমর্থন করেন তাদেরকে, তাদের ন্যারেটিভ এস্টাবলিশ করেন। যেমন আমি আমার একটা ভিডিও আমার পার্সোনাল চ্যানেলে ইলেকশনের আগের দিন আমার একটা ভিডিওর হেডলাইনই ছিল বিজয়ের জন্য জামায়াতে ইসলামীকে অগ্রিম অভিনন্দন, এরকম একটা হেডলাইনই দিয়েছি। কারণ কি? কারণ এই যে শাহরিয়ার ভাই যা বললেন 100% একমত। আমি ওখানে স্পষ্টভাবে বলেছি বিএনপি 2/3 মেজরিটি পাবে। আমার কিন্তু প্রেডিকশন আছে, আমার জ্যোতিষবিদ্যা হিসাবে এই যে যা যা বলেন কথা এগুলোই বলেছি। মানে একটা দল 70-এর মতো সিট পেয়ে যাচ্ছে, তখনও তার ভোটের পার্সেন্টেজ জানি না, অ্যারাউন্ড 40% ভোট পাচ্ছে। শুধু সেটা না, আরেকটা জিনিস যোগ করি, এই দলটা একটা ইলুশন তৈরি করেছে দলটা ক্ষমতায় চলে যেতে পারে। আপনি এটা নিয়েও জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? হ্যাঁ, খেয়াল করুন, এইগুলো প্রত্যেকটাই দলটার সাকসেস, এই ক্রেডিট তাদেরকে দিতেই হবে আপনাকে। এবং এটা বিরাট বিজয়, এবং সত্যিকার অর্থে বিএনপি তার সাইজের সাথে যে জায়গায় গেছে, উন্নতি যদি বলেন, ডিফারেন্স যদি বলেন, জামাতের ক্যাম্পেইনে কিন্তু তারা জিতে যাচ্ছেন। নাহিদ ইসলাম ভোট দিয়ে বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। ফাইন, এটা বলতে হবে পাবে। দুই দলই চেষ্টা করে মাঝে যারা আছে সুইং ভোটার বলি আমরা, বা আনডিসাইডেড ভোটার, তার ভোট পাওয়ার জন্য। তো ওদের প্রবণতা থাকে যে দলটা জিতবে তাকে ভোট দেয়া, কারণ তারা মনে করে জেতা পার্টি থেকে যদি এমপি হয় এলাকায় উন্নয়ন হয়, মানে এলাকায় উন্নয়নের কাজ এমপির না, কিন্তু তারা এভাবেই ভাবেন। তো এটা বলার পর এখন বিপদ কি হয় খেয়াল করুন। আপনি বলছেন আপনি ক্ষমতায় চলে যাবেন, সরকার গঠন করবেন, পেয়েছেন অ্যারাউন্ড 70, মানে অর্ধেক বা তার চেয়ে কম সিট। আপনি কি ব্যাখ্যা দেবেন তাহলে? আপনাকে নেতাকর্মীকে ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ভোটারের সামনে। তাহলে কি দাঁড়ালো? কোথাও কোথাও সমস্যা হয়েছে, এটা হয়েছে, আমরা দেখছি, আমরা করবো কিনা। ওনারাও ভেতরে ভেতরে, আমি আপনাকে কনফার্ম করছি, খুশি। তারাও জানেন তাদের বিজয় হয়েছে, কিন্তু যেহেতু তারা রাজনীতি করেন এইটুকু আপনিও মনে করেছেন যে 70-এর মতো সিট পাবে, এবং তারাও জানতেন। তারপরে যে হাইপটা আমরা দেখেছি, একটা সময় এমনও মনে হয়েছে যে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, জামাতও বের হয়ে চলে আসতে পারে, এরকম অবস্থান দেখছি। এখন তাদেরকে এই ব্যাখ্যাটুকু তো দিতে হবে, কেন সঠিক ট্র্যাকে তারা যদি চলে। বিএনপি অনেকগুলো ভুল করেছে, সেই ভুলগুলো যদি বিএনপি না শুধরায়, হু নোজ নেক্সট ইলেকশনে তারা সত্যি সত্যি ফাইট দেবে বা ক্ষমতায় চলে যেতে পারে। আবার উল্টো হতে পারে, যেমন 91 সালে জামায়াত ইসলামী একা নির্বাচন করে 17টা সিট পেয়েছে, 96তে সেটা 3-এ নেমে গেছে, ভোটের পার্সেন্টেজও কমেছে, সিটও কমেছে, বাড়তেও পারে কমতেও পারে। এটা আসলে 5 বছর অনেক লম্বা সময়। কথার সাথে আমিও একটু অ্যালার্মিং বলতে চাইবো, কারণ জনাব তারেক রহমান ঢাকা 17-তে যদি মাত্র 4,500 বা 5,000 ভোটে যেতে, এবং ঢাকার 6টি আসনে তো আমরা দেখেছি অবস্থানটা আসলে কিরকম। সুতরাং এটা ডেফিনেটলি তাদের জন্য। আর জামাত এখন যে অবস্থানে আছে, নিশ্চিতভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে, এবং ভবিষ্যৎ সামনের নির্বাচনে জামাতকে নিশ্চয়ই আরো শক্তিশালী রূপেই আমরা দেখতে পাবো। স্বাভাবিক। একই সাথে বিএনপিও যে জায়গায় ভুল করেছে তারাও তাদেরগুলো নিয়ে কাজ করবে। ইনফ্যাক্ট গণতন্ত্রের এই জিনিসটাই সৌন্দর্য, দলগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করবে আরেকজনকে যতটা ছোট করে ফেলা যায়, এটাই নিয়ম। এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে সোমবারে যারা সংসদ সদস্য হবেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন, এবং জনাব তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যিনি অর্জন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার সামনে তো সব থেকে বড় চ্যালেঞ্জটা আসলে আপনি কি মনে করছেন? যদি সনদে কোনো সমস্যা নেই, আপনি যদি গণভোটের পেপারটা দেখেন, এর মধ্যে কখতে দুটো ইস্যু আছে, এগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো আলাদা করে উল্লেখ করে দিয়েছে। গতে কতগুলো বিষয় উল্লেখ করে বলছে আর 30টা বিষয় যেগুলোতে দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো করতে বাধ্য থাকবে, সেগুলো ম্যান্ডেটরি থাকবে। আচ্ছা, ওর মধ্যে কিন্তু একই ব্যক্তি দুটায় থাকতে পারবে না, এটা নেই। ঘতে বলেছে বাকি জিনিসগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে। তার মানে জুলাই সনদে যেভাবে আছে, বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট আছে এখানে, বিএনপি সমস্যা হবে না, সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে। আর আমরা জানি, আমরা অতীতের ইতিহাস থেকে জানি, এর আগের যখন আমরা ঘটনা বলি, হাসিনার পতনের পর কিন্তু আমরা হিজবুত তাহরীরের মতো যারা সংগঠন আছে তাদের একটা উত্থানের কথা আমরা কিন্তু জানি, এবং এই ঘটনা কিন্তু এর আগে হয়েছে। বিএনপি যখন জয়লাভ করেছে, সম্ভবত এটা 2001 সালে, তখনও এক ধরনের বিএনপির কিন্তু ভূমিধস বিজয় হয়েছিল, এবং উগ্রপন্থার সেখানে আসলে মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে বিএনপির চ্যালেঞ্জের মধ্যে এটা একটা অন্যতম চ্যালেঞ্জ হবে কিনা, যে উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে? দেরি করেছিল, এটা ট্রু। এবারকার সংকটটা তাদের তৈরি করা না, এবারকার সংকটটা ডক্টর ইউনূসের সময়ে তৈরি হয়েছে।
ধরুন 150-এর বেশি মাজার ভাঙা হয়েছে, মানে মাজারে কি হয় না হয় অনেক সময় আমরা সত্যি মনে করি বা আমরা এভাবে খোঁজ খবর নিলে জানবো, এখানে অনেক সময়ই ইললিগাল কাজ হয়, মাদকের সাথে রিলেটেড ইস্যু থাকে, কখনো কখনো, সব ঢালাও ভাবে বলছি না, কিন্তু মাজার ভাঙা বা জ্বালিয়ে দেয়া এটা দেশের আইন অমান্য করা। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, কখনো কখনো নাটক, গান, এসবের অনুষ্ঠান, এগুলো অনেকগুলো, মানে একটা দুটো হলে কথা ছিল, বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতাম, সিস্টেম্যাটিকলি যে বলে সিস্টেম্যাটিকলি ঘটেছে। নারীদের ফুটবল খেলা যাবে না, এরকম ঘটনাগুলো ইউনূসের সময় কিন্তু হয়েছে। ফলে বিএনপির সামনে চ্যালেঞ্জটা আসলে আছে। জি, তাকে ক্ষমতায় এসেই আইন শৃঙ্খলা রক্ষার মধ্যে আসলে এগুলো পড়ে, এগুলোকে আলাদাভাবে যে মনোযোগ দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখা ভালো, এই যে এই জিনিসগুলো বেরোলো, এটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না, এটা আমাদের সোসাইটিতে আছে এবং এটা আবার অনেক বেশি আছে তা না। কিন্তু ডক্টর ইউনূসের সময়, এবং উনি যেহেতু ঘটনাচক্রে এগুলোকে খুব বেশি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি, এগুলো বেশি দেখা গেছে। সো বিএনপিকে আইন শৃঙ্খলা যদি তারা ঠিকঠাক মতো মেনটেন করে, ওর সাথে একই প্যাকেজে এগুলো কন্ট্রোল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আমি শাহরিয়ার ভাই আপনার কাছে আবার একটু আসি। বিএনপি সরকারের সামনে নিশ্চিতভাবেই অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কর্তৃত্ববাদী একটা সরকারের পতনের পর আমরা মব সন্ত্রাসের মতো অনেকগুলো ঘটনা দেখেছি এবং সেটি জনমনে একটা আতঙ্ক তৈরি করেছে এবং বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা খুব একটা উন্নতি আসলে দেখিনি। আপনার কাছে কি মনে হয় যে এটা থেকে আসলে উত্তরণ সম্ভব মানে খুব অল্প সময়ের মধ্যে? আচ্ছা, তার আগে আমি একটু ভাইয়ের সাথে একটু অ্যাড করতে চাই। প্রথম জিনিস হচ্ছে, আমি গত মঙ্গলবারে এবং টেক্সট মেসেজ দিয়ে আমি বিভিন্ন জায়গায় এই টেক্সট মেসেজ দিয়ে আমি বলছি, এবং জাহিদ ভাই দেখেন, বিএনপি 150টা নিশ্চিত সিট, জামাত জোট 70টা নিশ্চিত সিট, এবং আজকে যে তর্ক বিতর্ক যেটাই হচ্ছে সেটা হচ্ছে 53টা সিট নিয়ে। তা আমি কিন্তু প্রথমে শুরুতে বলছিলাম যে 53 যদি আমাদের যুক্ত হয়, ইউ আর নট গেটিং দ্য মেজরিটি। রাইট। কিন্তু এটা সুবিধাটা কি ছিল, কেন আমি এটা চাচ্ছিলাম? অ্যাবসলিউট মেজরিটি হলে তখন আপনার একটু অটোক্রেট হওয়ার একটা সুযোগ থাকে। সো আমি জাহিদ ভাই এটার সাথে, তাহলে ব্যালেন্স চেক আর 2/3 হলে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু 2/3 না হলে আপনি কি করতে পারবেন যে দেয়ার উইল বি এ ব্যালেন্স। সো অ্যাজ এ নাগরিক হিসাবে, আর যেটা ভাই বলল আগে, অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমি চাইছিলাম যে কোনো পার্টি 2/3 না পাক, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অ্যাটলিস্ট থাকবে। এখন কেন এই 53টা, যেমন আপনি উদাহরণ টানলেন সেজন্য বলতেছি, এই ইলেকশন কমিশন খুব সুন্দর সব জায়গার ভোট গণনা এবং রেজাল্ট দিচ্ছিলেন, হঠাৎ ঢাকার বেলায় এসে উনি 2 ঘন্টা কিন্তু টিভিতে বন্ধ করে রাখলেন। 2 ঘন্টা আপনার কালকে খেয়াল করে দিবেন, আপডেট বন্ধ করা ছিল। দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, বলা ছিল 2 ঘন্টা পর পর টোটাল ভোট কত কাস্ট হচ্ছে সেটা আপডেট দেবেন। দুপুরের পর ওনারা আপডেট দেওয়া টোটালি বন্ধ করে দিলেন। এতে জনগণ মনে কি হয়? আমি এখন যে কারণে প্রথমে আমি বললাম যে আমি রাজনৈতিক মানে সমর্থন করি বা ওই লুইসার, তার চেয়ে আগে দেশ আমার কাছে আগে। জুলাই সনদ, আমি যদি এই ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করতে যাই, আমার জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আমি যদি রেফারেন্ডাম মানি আর যদি বলে এটা মানি না, যদি আমি আপনাকে বললাম যে ভাই এখানে বসে আছে। সো এই কিছু ইরেগুলারিটি ছিল, এই ইরেগুলারিটিসগুলো ইচ্ছা করলে কি করা যেত, এগুলো অ্যাভয়েড করা যেত। এবং সেটা আমি বলবো নির্বাচন কমিশন এই যে অল্প একটু কারণে বিএনপি মেজরিটি পাইতই ভাই। আপনি যে 55টার জায়গায় হয়তো 30টা, মানে ঢাকা 17 দিয়ে দিলে কি হতো? বগুড়া 7 নিয়ে তো কেউ বলতেছে না, ওখানে তারেক রহমানের কিছু হয়েছে 6 নিয়ে, কিন্তু সো এই প্রশ্নগুলো ঊর্ধ্বে ওঠা যেত। কিন্তু এখন আমি কেন গেটার ইন্টারেস্টে আমি এই জিনিসগুলো যেতে চাই না। কি কারণে যেতে চাই না? আপনি আপনার জন্য আপিল করার সুযোগ আছে, আপনার জন্য ইলেকশন কমিশনের রিকাউন্টিংয়ের সুযোগ আছে। সো দেয়ার ইজ এ লিগাল প্রসিডিওর, এবং এই লিগাল প্রসিডিওর যদি আপনি না মেনে রাস্তায় নামেন তাহলে আপনার ডেমোক্রেসি বাধাগ্রস্ত হবে, এবং যেটা কোনোভাবেই করা যাবে না। এবার আপনার সেকেন্ড জিনিসে আসি, ভাই যেটা বলছে নোট অফ ডিসেন্টে, নোট অফ ডিসেন্টে দেখেন, নোট অফ ডিসেন্ট কিন্তু গণভোটে ছিল না, পার্টির ইশতেহারে ছিল। এবং এই কথাও ঠিক বলা হয়েছিল যে যে নোট অফ ডিসেন্ট সেটা আপনার পার্টি ইশতেহারে দিবেন, ইশতেহার যদি আপনার জয়লাভ করে তাহলে আপনি সেগুলো কি করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আমি যতখানি জানি, আমার যতখানি বিশ্বাস, তাদের ইশতেহার পরে এবং নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সব মাইনরিটি ইস্যুগুলোতে। যেমন আমি বিএনপির 2-1টা নোট অফ ডিসেন্টকে আমি নিজে সমর্থন করি, যেমন চিফ জাস্টিস হবে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে, যে জ্যেষ্ঠ হবে। আমি জাহিদ ভাই, শাহরিয়ার ভাই যেমনটি বলছিলেন, আমি নিজেও এই প্রশ্নটা করতাম যে এই যে ভূমিধস বিজয় বিএনপির, সেটি আবার বিএনপিকে কর্তৃত্ববাদী একটা শাসকের ভূমিকায় তাদেরকে দেখাবে কিনা? ঝুঁকি আছে, মানে সারা পৃথিবীতে সবসময় দেখা গেছে এত বড় যখন সংখ্যাগরিষ্ঠতা হয় তখন এই ঝুঁকি থাকে।
বিশেষ করে 2/3 মেজরিটি যেটা হয় লোয়ার হাউসে, এখন যদিও আপার হাউস হওয়া এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সেটারও রোল থাকা নিয়ে প্রশ্ন আসবে, কিন্তু জামায়াত ইসলামী যদি অ্যারাউন্ড 40% ভোট পেয়ে থাকে, আমি এখনো নিশ্চিত তথ্য পাইনি, বিএনপি 50%-এর বেশি ভোট পাবে। 53% ভোট হয়ে গেছে। বিএনপি, আচ্ছা। আর জামাত পাইছে 40%। তাহলে খেয়াল করি বিএনপির হাতে, বিএনপি আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হলেও তার 53টা সিট হয়ে যায়। সো বিএনপি কনস্টিটিউশন অ্যামেন্ড করার প্রাথমিক কাজটা করে ফেলতে পারে, এরপর এটা আবার গণভোটে যাবে। মানে কেন ঝুঁকির কথা বলা হয়, কারণ সে তখন সংবিধান সংশোধন করার ক্যাপাবিলিটি পেয়ে যায়। এখন বিএনপি এটা করবে কিনা সরিয়ে রেখে আমরা বলতে চাই, এইবারের মতো আমি আবার মনে করেছি বিএনপির শক্ত, বিএনপি শুধু না, যদি জামায়াত ইসলামী সরকার গঠন করত, আমি একটা খুব শক্তিশালী সরকার চেয়েছিলাম। 200 মানে আপনি সকাল বিকাল মানে কনস্টিটিউশন চেঞ্জ করবেন, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যখন এই 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনার সরকারের একটা বেশি অথরিটি তৈরি হয়। এই অথরিটিটাই আপনাকে স্বৈরাচার যেমন করতে পারে, আবার এই অথরিটিটা আপনাকে কাজ ভালোভাবে করতে সাহায্য করতে পারে। এখন আমি এইবার কেন চেয়েছি এরকম একটা সরকার হোক সেটা বলছি। বাংলাদেশ ইতিহাসে এত বিধ্বস্ত কোনো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আর কোনোদিন ছিল না, কোনো দিন না। এরশাদেরও পতন হয়েছে, এরশাদ 9 বছর স্বৈরশাসক ছিলেন বলছি আমরা, কিন্তু এরশাদের সময়ও ধরুন পুলিশ পালিয়ে যায়নি, তো তার মানে পুলিশ এমন খারাপ কিছু করে নাই যে পুলিশকে জনগণ গিয়ে মেরে ফেলতে যাবে, তাই তো? তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে এখন একটা সরকার থাকতে হবে যার কন্ট্রোলে পুলিশ, সিভিল ব্যুরোক্রেসি। শেখ হাসিনার সময় কিন্তু তাকে রাতের ভোট দিয়ে একটা পর্যায়ে আমলা পুলিশ বলতো, তাকে আমরাই ক্ষমতায় রেখেছি বলতো আমাদের পার্সোনাল লেভেলে। সো এই যে একটা বিশেষ ধরনের আমলা, বিশেষ ধরনের পুলিশ তৈরি হয়েছে, এদের উপরে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে চায় বা অন্যান্য সার্ভিস যারা দেন, একটা শক্তিশালী সরকার লাগবে। শুধু সেটা না, বাংলাদেশ খুবই টাফ জিওপলিটিক্যাল ফাইটে পড়ে যাবে। চায়না আমেরিকা, চায়না ইন্ডিয়া, ইন্ডিয়া চায়না, এরকম নানান কিছু ঘটনা ঘটতে পারে। সেখানেও একটা শক্তিশালী ম্যান্ডেটের সরকার যদি থাকে, সে বেটার বার্গেইন করতে পারবে। সবকিছু মিলে আমি মনে করি এবার হওয়া দরকার। ঝুঁকিটা আছে, এই ঝুঁকি ঠেকানোর জন্য আমরা যেটা আশা করি যে আমাদের গণমাধ্যম, সিভিল সোসাইটি সবাই মিলে, এবং নাগরিকরাও, সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই ভাইব্রেন্ট এখন, প্রচুর চাপের মধ্যে বিএনপিকে রাখতে হবে যেখানে তার কোনো ডেভিয়েশন হয়। কেন তারা জামাতের সঙ্গে গেল, বিএনপির সাথে যেতে পারত, এরকম নানান কথাবার্তা হয়েছে। আপনার কাছে এই ডিসিশনটা এখন কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে না। এমপি হওয়াই শেষ কথা না, রাজনীতি থাকতে হয়। আমার চোখ বন্ধ করে আমি বলে দিচ্ছি, ওনারা মাইন্ড করতে পারেন, এনারা তো আসলে মূলত জামায়াতের ভোটে জিতেছেন। 91 সালে সিপিবি আওয়ামী লীগের সাথে জোট করেছিল, সিপিবির বেশ কয়েকজন নির্বাচিত হয়েছিল। এরপর কি আর সিপিবি কোনো দল ছিল যখন আলাদা হলেন? যদি কখনো আলাদা হতে পারে, জামায়াত তো একসময় বিএনপির সাথে জোট ছিল, আলাদা নির্বাচন করছে না, আলাদা নির্বাচন করে হবেন না। অর্থাৎ এনসিপির কোনো ভবিষ্যৎ আপনি সেভাবে দেখতে পাচ্ছেন না? না, আমি মনে করি এনসিপি যে রাজনীতির যে ভুল, আমি যখন এনসিপি জয়েন করেছে জামাতের সাথে, আমি তখন এই কথাটা বলেছি, এনসিপিকে নিয়ে জামাতের বিরাট সুবিধা হয়েছে, তার সিটের ক্যালকুলেশনে প্রবলেম হয়েছে। কারণ আমি মনে করি 30টা সিটে যদি জামাত থাকতো, জামাতের ক্যান্ডিডেট একটু বেশিও জিততে পারতেন। কিন্তু আবার এনসিপিকে নেওয়ার মাধ্যমে, পাওয়ার মাধ্যমে জামাত একটা মধ্যপন্থী দলকে তার জোটে রাখতে পেরেছে, এবং গণ অভ্যুত্থানের যে ফেস, তাদের অনেকগুলো যেহেতু সেখানে আছে, জামাত বেনিফিটেড হয়েছে অনেক বেশি। এনসিপির এই যে 6 জন পার্লামেন্টে এসছে, হ্যাঁ এটা বলতে পারি, পার্লামেন্টে এসে যখন কেউ কথা বলে, পার্লামেন্টে এসে কেউ যখন প্রচুর ডিবেট করে, সেটার কিন্তু আলাদা ইম্প্যাক্ট আছে। তারা ভাবতে পারেন যে এটা তাদের রাজনীতিতে সাহায্য করবে, হতেও পারে। কিন্তু আমি মনে করি এখনো এই 6 জন জিতে আসায়, ধরলাম তারা আলাদা নির্বাচন করলে একজনও জিতলেন না, স্টিল আমার কাছে ওটা বেটার অপশন মনে হয়। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি একটু বিএনপির চ্যালেঞ্জের জায়গাগুলোতে, যেহেতু তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে, আমরা সবসময় বলে আসি শক্তিশালী সরকার যেমন লাগবে, বিরোধী পক্ষও লাগবে। সেই শক্তিশালী বিরোধী পক্ষ আশা মানে থাকবে, সেই প্রত্যাশা তো আমাদের আছে। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে যদি একটু বলতে চাই, আমলাতন্ত্র আমরা দেখেছি যে যতগুলো তাদের ডিসিশন ব্যর্থ হয়েছে বা ফলাফল প্রত্যাশিত হয়নি যে বিষয়গুলোতে, তার পেছনে মোটা দাগে আমলাতন্ত্রকে আসলে দায়ী করা হয়। অর্থনীতির ক্ষেত্রে আমরা নানান গত 1.5 বছরে আমরা দেখেছি নতুন বিনিয়োগ সেভাবে আসেনি, কর্মসংস্থান সৃষ্টি আসলে সেভাবে হয়নি। এই চ্যালেঞ্জগুলো নিশ্চিতভাবেই বিএনপির কাছে থাকবে। আপনার কাছে কি মনে হয় সেটা আসলে কিভাবে সামাল দেওয়া উচিত? আচ্ছা, প্রথমে উইথ ডিউ রেসপেক্ট আমার ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করতে চাচ্ছি। আচ্ছা, দ্বিমত করে আমার প্রশ্ন উত্তর দিব। এনসিপি যদি বিএনপির সাথে যেত, তাহলে এনসিপির অবস্থা হতো রাশেদের মতো, বিলীন হয়ে যেত। এনসিপির অবস্থা হতো এনডিএফ এর, ওনার নাম কি, ববি হাজ্জাজের মতো। ববি হাজ্জাজ তো জয়লাভ করলেন বিএনপির হয়ে, উনি তো আর ওনার এনডিএফ নিয়ে করার কি, একদম বিলীন হয়ে, আমি বলতেছি বিলীন হয়ে ধানের শীষে গেলেন। এবং আপনাকে একটা জিনিস বলে দিই, ব্রাহ্মণবাড়িয়ার কি হলো, ধানের শীষ জয়লাভ করেনি কিন্তু
আমার শ্রদ্ধেয় রুমিনাপা জয়লাভ করছে। সো যতগুলো ধানের শীষ তো ইন্ডিপেন্ডেন্ট ছিল না ওখানে। ওখানে কে ছিল? খেজুর গাছ ছিল। খেজুর গাছের আপনি ইয়াতে আসেন, ওই কথাটা একটু পয়েন্টটা বোঝেন। জি। পয়েন্টটা হচ্ছে যে বিএনপির লোকগুলো কিন্তু তার লোকজনকে অ্যাভয়েড করে গেলাম 17 আসনে। 17 আসনে কি হয়েছে সেটা সবাই জানে, 18তে কি হয়েছে সেটাও জানে, 8এও কি হয়েছে ঢাকাতে সেটাও জানে। সো এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে না নিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে নূরের সহকর্মী কে ছিল ঝিনাইদহে, সে কেন বিএনপিতে যোগ দিল, ধানের শীষ নিল যখন দেখলো যে লোকাল বিএনপি তাকে সমর্থন করছে না। বরং এনসিপি আজকে জামাতে ইসলামে এসে জামাতে ইসলামের সাথে থেকে তারা তাদের শাপলাকলি এই প্রথম একটা প্রতীক নিয়ে একটা রাজনৈতিক দল, অনেকে তাকে কিংস পার্টি বানাতে চেয়েছিল, কিন্তু তারা প্রমাণ করে দিল এই ভোটের মাধ্যমে। আপনি আর একটা জিনিস বলতো, মির্জা আব্বাসের মতো জায়ান্ট পলিটিশিয়ান, হি ইজ এ জায়ান্ট পলিটিশিয়ান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তার খালি ঘাম ছুটানি তাকে হেরে দিয়েছে আমার ব্যক্তিগত। হ্যাঁ, আমি যে আপনার ভোটে- আগের যে ভোটে পয়েন্টটা শেষ জিতছে- হওয়ার আগে একটু ওটার সঙ্গে যুক্ত করতে চাই যে বিএনপি সেভাবে আসলে অন্য দলের কাউকে তারা মনে করে না যে তারা বিএনপিকে ওন করছে, কিন্তু সারোয়ার তুষারের পোস্টগুলো, ফেসবুকের পোস্টগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। সেটা বিষয়ে তিনি, বলতেছি, এই এটাও অভিযোগটা বলতেছি। সো আগামীতে ইনশাল্লাহ এনসিপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করি, কারণ তারা হচ্ছে জুলাইয়ের কি অগ্রগামী সৈনিক। এখন তুষারের কথাটা আমি বলি, ওখানে যে জামাতের ক্যান্ডিডেট ছিল আমি আগেই বলছি তাকে বহিষ্কার করার কথা। এবং গোপনে গোপনে তিনি ভোট আমি আপনার পেয়েছেন, কথাটা বলি, হ্যাঁ আমি আপনাকে বলতেছি, এখন আমি দাবি জানাই তার মতো লোককে জামাত ইসলামে রাখাই উচিত না। আমি আপনার সাথে যেটা সত্য সেটা আমি বলবো, যেটা মিথ্যা সেটাও আমি কখনোই সমর্থন করবো না। ওই যে কাজটা সারোয়ার তুষারের সাথে করেছেন ওই লোকটা কখনো জামাত ইসলাম ওন করেন না, এবং জামাত ইসলাম উচিত তাকে বহিষ্কার করা। এটা আমার ব্যক্তিগত মতামত, আবার বলতেছি। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। 91 সালে এরশাদ সাহেবের সময় যারা ছিলেন আমলা, তাদেরকে নিয়েই কিন্তু ভোট হয়েছিল, কিন্তু সেই সময় কিন্তু কোনো উপদেষ্টা বলেনি যে কেন প্লেনটা একটা স্কুলে কি হলে ভোট করতে পারছি। পুলিশের কথা, কালকে সকালবেলা আমি আগের দিন রাতের বেলা গেছি নওগাঁ সকালে ভোট দিছি, দিয়ে আমি গেলাম বগুড়ার পর গেলাম সিরাজগঞ্জের পর পাবনার পর টাঙ্গাইল, তারপর ঢাকা 15 আসন, এতগুলো জায়গায় আমি কিন্তু ভিজিট করছি। একটা জায়গায় দেখিনি আমি পুলিশকে কি করতে সক্রিয় ভূমিকা। দূরের কথা, আপনি এদের গাজীপুর চৌরাস্তায় সমস্ত রিক্সারা মাঝখানে বসে থেকে তারা তাস খেলতেছে, আর পাশে হচ্ছে পুলিশ দ্বারা আছে মেন রোডের উপরে। আমি এসে হর্ন দিলাম, তারপর তারা তা পুলিশ একটা আসেনি। মানে শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেজন্য কি পরিস্থিতি না, এরকম শান্তিপূর্ণ হয়েছে? ভোট হয়েছে কি একটা জিনিস দেখেন, এবার ক্যাজুয়ালিটি হয়নি কেন? দুই দলের দায়িত্বশীল ভূমিকার কারণে। পুলিশের কিন্তু প্রথম জিনিসটা যেটা বললেন, বিএনপি এসে যদি এই পুলিশকে এবং এই আমলাকে, কারণ এই আমলাদের কিভাবে নিয়োগ হয়েছে, যেটা পরিবারে জামাত না বিএনপিও যদি তার কোনো দুঃসম্পর্কে মামাতো খালাতো থাকে তাও সে পাশ করেনি। সো সে আমলা দিয়ে আর যাই হোক আপনার কি হবে না, রাষ্ট্র পরিচালনা হবে না। এবং সেই কারণ বুঝতে পেরে তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ না নিয়ে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিচ্ছেন। আর ভাই যে আর একটা কথা যেটা বললেন, 12টা যদি না পাইতো 190টা পাইতো কি হতো? 2/3 জন্য ভাই যেটা বললো যে জুলাই সনদ তো অলরেডি পাস হয়ে গেছে, এরকম কি সিস্টেম আছে যে চাইলে এই কটা পাওয়া যায়, না চাইলে এটা তো জনগণের উপর? না, জনগণের উপরই পাওয়া যায়। আমি বললাম কেন, এই কারণে এইখানে হচ্ছে এই বিতর্কে যেতে চাই না। ইলেকশন হয়ে গেছে, ডিপ স্টেট যা করছে, কাউকে অ্যাবসলিউট মেজরিটি দিতে চাইছে, দিছে। আমি আর এই বিষয়ে যেতে চাই না। আমি চাই যে সোমবার দিন সমস্ত দলেরা শপথ নিক, একটা ভালো সংসদ আসুক, ইনশাল্লাহ বিএনপি যে জুলাই সনদকে বাস্তবায়ন করুক, এটাই। শাহরিয়ার ভাই, আপনি কি মানে মনে করছেন যে নির্বাচনে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন 7, 18, 17, 18তে একজনকে আপনি ডিক্লেয়ার করে দিলেন জয়ী, তারপর হঠাৎ করে আবার উল্টায় দিলেন কেন? আপনি 17তে আপনি ভোট বন্ধ, ওই যে বললাম যে 2 ঘন্টা কেন বন্ধ, কিছু আমি এই জিনিসগুলোকে কেন আমি ইগনোর করতেছি, যার কারণ তার উত্তর প্রথমেই দিচ্ছি যে আপনি যদি এই 53টা সিটও দিতেন তাও ওনারা কিসে যেত না, ওনারা ক্ষমতায় যেত না, কিন্তু অ্যাবসলিউট মেজরিটি হতো না। আর অ্যাবসলিউট মেজরিটি হলে কি সমস্যা, যে আজকে সকালবেলা একটা পার্টি অফিস একজন খুলে দিয়ে আসছে। ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে কাউকে 2/3 মেজরিটি লাগবেই। এইটাতে আমি হচ্ছে আশঙ্কিত যে ইন্ডিয়ার এজেন্ডা যেন কোনোভাবে ভারতের আধিপত্যবাদ আবার এদেশে কি মাথা চেড়ে না ওঠে। এদেশে আধিপত্যবাদকে সমর্থন করবে না, কারো দাসত্ব নেবে না। বাংলাদেশ এদের ভাই যে কথা বললেন, আমি বলি 70 সালে এত খারাপ অবস্থা ছিল না ইকোনমির, যেভাবে টাকা চুরি করে হাসিনা নিয়ে চলে গেছে দেশের। ভাই তো বললো 90-90 না, 70 সালে 71 সালেও এই অবস্থা ছিল না। কিন্তু আজকে যে অবস্থা করে গেছে বিএনপি,
এই যে ক্ষমতা নিচ্ছে, ইটস এ টাফ টাইম। যদি সবার সমর্থন না পায়, দেখেন বিএনপি কি বলছিল, আমাদের সঙ্গে- সবাইকে নিয়ে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সবাইকে নিয়ে তারা সরকার গঠন করতে চাইছিল। আজকে সকালবেলা স্টেটমেন্টটা কি, কাউকে নিব না, দ্যাটস আমাকে এটা হচ্ছে আশঙ্কিত করতেছে। তার কাউকে নিব না, বিষয়টা কি এরকম election- ছিল? মানে যারা ছিল তাদের সঙ্গে যারা জামাত ছাড়া সবাইকে জোট নিয়ে ছিল করবে। তাদের কথা তারা বলেছে। এখন তো অনেকে আছে তাদের মধ্যে যারা সিট পায়নি তাদেরকে নিবে কিনা এই কথা বলেনি। জিওপলিটিক্যাল বিষয়টা একটু বলেনি জানতে চাচ্ছি, এই জন্য যে আমরা অনেকগুলো চুক্তি করে ফেলেছি আমেরিকার সাথে, সেটি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা? এটা তো ভালো কাজ করছেন, তুলা নিবেন, গার্মেন্টস দিবেন ফ্রি, এর চেয়ে আর ভালো কাজ কি হতে পারে? বোয়িং বিমান লাগবে, মানুষ অনেকে ইয়া করে, আমাদের বোয়িং ছাড়া আর কোনো বিমান নেই। আপনি যদি এয়ারবাস কিনতে চান আপনাকে আলাদা একটা লাইন তৈরি করতে হবে। বিমান প্রথম হচ্ছে লাভবান হলো। সো রাষ্ট্রের পলিসি নিয়ে, রাষ্ট্রের যদি পলিসি যদি চেঞ্জ হয়, তাদের ওই যে ছবি দেখাচ্ছেন জাতীয় সংসদ, ওখানে হবে হচ্ছে কি রাষ্ট্রের, ওখানে ব্যাংকরাপ্টরা নিয়ে যে, যেমন আজ সকালবেলা শুনলাম যে একজন মহাসচিবের ভাই কিছু টাকা কি ক্ষমা চেয়ে নিছেন। আমি বিশ্বাস রাখি সব দল মিলে এই টাকা মারার পথটা এবং ব্যাংকরাপ্টদেরকে আমি আপনার কাছ থেকে জিওপলিটিক্যাল পর্যন্ত নিতে পেরেছি শক্তভাবে, এবং আমেরিকার সাথে যে চুক্তিগুলো হচ্ছে সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন হচ্ছে। আপনার মনে কি কোনো প্রশ্ন আছে এটি নিয়ে? প্রশ্ন আছে। আমার কথাটা হচ্ছে আমেরিকার এই চুক্তির সাথে এই চুক্তিটা না করে যাওয়া ভালো ছিল। এখন আবার নতুন সরকারে চাইলেই কি চুক্তি না করে থাকতে পারতো? উত্তর হচ্ছে না। কারণ হলো আমেরিকা এখন ট্রাম্প কি করছে, ট্রাম্প যখন প্রথম ট্যারিফ বসানো শুরু করলো তখন সে বিভিন্ন দেশের উপরে তার ওই যে ট্রেড ডেফিসিট যত, মানে এটা একটা হাস্যকর প্রপোজিশন। মানে পৃথিবীতে এরকমই আছে, কোনো দেশ কেনে কোনো দেশ বিক্রি করে। এখন ধরেন একটা ফান আছে অর্থনীতিতে এরকম, আপনি পাড়ার মুদি দোকান থেকে তো সারা জীবন কিনলেনই, তাই না? আপনার সাথে তার ট্রেড ডেফিসিট কত, ফান্ডটা আছে অর্থনীতিতে, তো ট্রেড ডেফিসিট থাকবে। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই, সেইগুলো নিয়ে ঝামেলা শুরু করলো এবং হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের যেহেতু পোশাক রপ্তানি করি আমরা, এখানে বিরাট ট্যারিফ বসিয়ে টসিয়ে আমাদের এগুলোকে ঝামেলায় ফেলে, সেটা করছে, ইনহ্যান্ড করছে। ফলে আমাদের কিছু কিছু চুক্তি করতে হতো ট্রেড ডেফিসিট কমানোর জন্য। এখন বিপদ কিন্তু বহু আছে। আপনি এয়ারবাস কিনছেন না, একক মার্কেট হিসাবে কিন্তু আবার ইউরোপ আমেরিকার চাইতে বড় আমাদের পোশাক রপ্তানির জন্য। আমাদের তো একটা জিএসপি প্লাসের কথা আছে, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমরা জিএসপি পাবো না, জিএসপি প্লাস পাবো। ও দেখবেন ওইটা দিয়ে চাপ দিচ্ছে। আমরা আসলে জিওপলিটিক্যালি বেশ বড় সমস্যায় পড়তে যাচ্ছি। একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, জনগণের ভোটে নির্বাচিত একটা ভালো সমর্থনের সরকারের সাথে বার্গেন কিন্তু সোজা না। ডক্টর ইউনূস এক ধরনের ম্যান্ডেট ছিল, আছেও বলতে পারি, আমরা এটাকে ম্যান্ডেটহীন সরকার বলছি না, কিন্তু এটা তো যারা ডিল করে তারা জানে যে ডক্টর ইউনূসের সরকার ভোটে নির্বাচিত নয়, এবং এই মুহূর্তে তার সরকারের প্রতি সমর্থন একটা সময় সবার যেমন ছিল অতটা শক্তিশালীভাবে নেই। সে কারণে এখানে বেটার ডিল পাওয়া যেতে পারে। আমার কাছে মনে হয় এটাই করা হয়েছে এবং ডক্টর ইউনূসের উচিত ছিল না। আর আমরা একটা কথা প্রায় বলেছি, দরকার ছিল সব চুক্তির খুঁটিনাটি নিয়ে দলগুলোর সাথে, সব না দলগুলোকে ডাকা অন্তত। আমরা তো জানতাম ক্ষমতায় কে আসবে, বিএনপি জামায়াত এনসিপি সাথে আরো 2-4টা দলকে যদি নেন ক্ষমতা এরাই আসবে। আপনি এদের টপদেরকে নিয়ে ক্লোজ, যদি এর মধ্যে গোপন থাকে, অনেক বলে যে গোপনীয়তা চুক্তি আছে, চিফদেরকে নিয়ে বসেন, বসে আপনি কথা বলেন যে আমেরিকার চুক্তিগুলো গোপন না, তার কোনো শর্তাবলী কি এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে? না, কিছু শর্ত সব না, এগুলো আমরা অনেক আলোচনা করেছি। ইভেন যেগুলোর মধ্যে এই গোপন রাখার শর্ত নাই সেগুলো তো আমাদের সামনে আনা হয় নাই। সো এগুলো করতে পারে সরকার। যখন কোনো কিছু ট্রান্সপারেন্টলি করে না তখন অনিবার্যভাবেই প্রশ্নবিদ্ধ হয়। বিএনপির কাঁধে যেহেতু দেশের ভার চলে গেছে, তারেক রহমানের কাছ থেকে আপনি আসলে একজন প্রধানমন্ত্রী হিসেবে তার কাছ থেকে কি কি প্রত্যাশা করেন, কিভাবে দেশ চালাবেন সামনে? শুরুতে বলেছিলাম যে সরকারকে শক্তিশালী হতে হবে, মানে ওনাকে শুরু থেকেই খুব শক্তি নিয়ে দেশ পরিচালনা করতে হবে। মানে শক্তি প্রয়োগ শুনতে মনে হয় যে উনি গায়ের জোর বলতে যেটা বোঝে ওরকম কিছু না। কিন্তু ডক্টর ইউনূসের সময় আমরা সরকারের মধ্যে সবচেয়ে বড় সমালোচনার বিষয় ছিল সরকার গা ছাড়া, মাজার পুড়িয়ে দেয়, পোড়ালো, ওটা ভেঙে দেয়, দিল, ওখানে গিয়ে মব গিয়ে হাজির হয়, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, প্রথম আলো পুড়িয়ে দিলাম। প্রথমেই যেটা করতে হবে সরকারকে এই বার্তা দিতে পারতে হবে, তারেক রহমানকে বার্তা দিতে হবে, এতদিন যা যা চলছে এগুলো আর চলবে না। বাংলাদেশে মবের মুল্লুক হাসিনার সময়, তাকেই বার্তা দিতে হবে দুর্নীতি এবং তার দলের নেতাকর্মীদের যে গ্রাসরুট লেভেলে অনিয়ম, চাঁদাবাজি, দখলদারি অনেক ক্ষেত্রেই আছে, সেগুলোরও বার্তা দিতে হবে খুব দ্রুত যে আমি এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। এগুলো রাতারাতি উড়িয়ে দেওয়া যাবে না, এলিমিনেট করা যাবে না, কিন্তু সদিচ্ছা যে তার আছে এবং তিনি সেখানে কাজ করছেন এই বার্তা দিতে হবে। অতীতের কোন ভুলটা তারেক রহমান যাতে না করেন সেই পরামর্শটা দিবেন, যে অতীত থেকে শিক্ষা নিয়ে এই ভুলটা যেন কোনোভাবে তিনি না করেন?
অতীতে আসলে তারেক রহমান কি ভুল করেছেন 2001-06 অতীত বলতে মানে বিগত সরকার ছাড়া ক্ষমতায় থাকবো না, এই বোধটা রাখতে হবে। শেখ হাসিনা নিজে শেষ পর্যন্ত ধ্বংস হলেন, দল ধ্বংস করলেন এবং জরুরি কথা দেশটা ধ্বংস করলেন। কেন জানেন? এই যাবতীয় অনিয়ম করার কারণ কি? কারণ উনি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। উনি চেয়েছেন আমি ক্ষমতায় থেকে যাব, একটা নির্বাচন হবে সো কল্ড, যেটা আসলে নির্বাচন না। সেটার জন্য আপনি এমন অবস্থা করলেন, বিরোধী দল আসবে না, আপনি পরে রাতে ভোট করলেন। এই কারণেই আপনি আর দেখবেন আস্তে আস্তে আপনাকে সব ইনস্টিটিউট ভেঙে ফেলতে হবে। পুলিশকে আপনি আপনার দলের কর্মীর মতো ব্যবহার করবেন, আপনি বিচার বিভাগ ধ্বংস করবেন, আপনি নির্বাচন কমিশন শেষ করে দেবেন। সো একটা ভুল থেকে দেশের তারেক রহমান না, ভবিষ্যৎ সব রাজনৈতিক নেতাকে শিখতে শিক্ষা নিতে হবে হবে। নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় যাব না, নির্বাচন দেব। আমাদের সৌজন্যে ভোট অন ব্যালটের আজকের আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভরাত্রি।